ফাইনালি ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দল আজকে এএফসি এশিয়ান কাপ 2027 কোয়ালিফায়ারের শেষ তথা নিয়ম রক্ষার ম্যাচটি জিতে ভারতীয় ফুটবল প্রেমী মানুষকে কিছুটা হলেও আনন্দিত করতে পেরেছে। কারণ এর আগে ভারতের বয়সভিত্তিক ছেলেদের দল বলুন কিংবা মেয়েদের দল, প্রত্যেকটা দল যেভাবে পারফরমেন্সের গ্রাফটা উন্নত করছিল, সেখানে আমাদের ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের মান ক্রমশ যেন নিচের দিকে যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে আজকে কোচির মাঠে 22,000 দর্শকের সামনে ভারতীয় ফুটবল দল, সিনিয়র পুরুষ ফুটবল দল যে ফুটবলটা খেলেছে তা এক কথায় সত্যি অনবদ্য। কারণ আজকে কিন্তু 3টে ম্যাচ খেলতে নেমেছে ভারতের ফুটবল দলের বিভিন্ন বয়সভিত্তিক দলগুলো। অনূর্ধ্ব 17 দলটা খেলতে নেমেছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে, অনূর্ধ্ব 23-এর দলটি খেলতে নেমেছে তাজিকিস্তানের সঙ্গে, এবং ভারতের এই সিনিয়র পুরুষ ফুটবল দল আজকে খেলতে নেমেছিল হংকংয়ের বিপক্ষে। কিন্তু সব ম্যাচ ছেড়ে দিয়ে আজকে আমি ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের ম্যাচটি দেখতে বসেছিলাম। কারণ প্রথমত রায়ান উইলিয়ামস আজকের ম্যাচে অভিষেক করছে এবং তিনি অভিষেক ম্যাচে যে ধামাকাটা করলেন, প্রথম ভারতীয় ফুটবলার হিসাবে অভিষেক ম্যাচে সবথেকে দ্রুততম গোলটা কিন্তু রায়ান উইলিয়ামসের নামে লেখা হয়ে গেল। এবং আজকের যদি বিশেষ করে প্রথম অর্ধটা কিংবা সেকেন্ড অর্ধ যদি দেখেন 60-70 মিনিট পর্যন্ত, তবে ভারত কিন্তু হংকংয়ের বিপক্ষে দাপিয়ে খেলেছে। এবং এই দাপিয়ে যে খেলাটা, সেটা কিন্তু এই গ্রুপ সিতে খেলা উচিত ছিল একমাত্র ভারতের। কিন্তু ভারতের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দল বাংলাদেশ বলুন, যাদের র্যাঙ্কিং 180, সিঙ্গাপুর বলুন তাদের 148, অন্যদিকে আপনার এই হংকং 153, সেখানে ভারতের র্যাঙ্কিং কিন্তু 141। তুলনামূলকভাবে যদি দেখি আমরা সবার থেকে র্যাঙ্কিংয়ে ভালো দল থাকার পরেও ভারত কিন্তু এই গ্রুপে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে। গ্রুপ সি থেকে সিঙ্গাপুর বাংলাদেশকে আজকের ম্যাচে 1-0 গোলে পরাজিত করে সিঙ্গাপুর গ্রুপ টপার হয়ে কিন্তু পরের রাউন্ডে চলে গেছে। বাকি যে 3টে দল আপনার হংকং, বাংলাদেশ এবং ভারত, 3জনই কিন্তু এলিমিনেট হয়ে গেছে। কিন্তু আজকের এই নিয়ম রক্ষার ম্যাচে ভারতের যে খেলাটা ভারতীয় ফুটবলাররা উপহার দিয়েছে, বিশেষ করে আক্রমণ ভাগে, সেটা কিন্তু বেশ চমকপ্রদ। এবং বহুদিন বাদে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের খেলা দেখে আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। কারণ এর আগে ভারতীয় ফুটবল দল যেরকম ধরনের ফুটবলটা খেলছিল তা সত্যি মানে যাচ্ছে তাই পাতে দেওয়ার মতো না, সেই রকম ধরনের ফুটবল খেলছিল। তো যাই হোক, এবারে একটু ম্যাচ প্রসঙ্গে আলোচনা করা যাক। খালিদ জামিলের দল আজকে 4-4-2 ছকে হংকংয়ের বিপক্ষে খেলতে নেমেছিল। কিন্তু খেলার ফরমেশন অনুযায়ী দেখা যাচ্ছিল যে ভারত কিন্তু 3-5-2 ফরমেশনে খেলছে। এবং আজকে রায়ান উইলিয়ামস শুরু করেছে স্টার্টিং 11-এ, এটা তো জানা কথা। কিন্তু আজকে আমার কাছে সবথেকে চমকপ্রদ লেগেছে মিডফিল্ডে আনোয়ার আলীর খেলা। এবং এইখানটায় আনোয়ার আলী কিন্তু কিছু কিছু ন্যাস্টি ট্যাকেল করেছে, সে ঠিক আছে, কিন্তু আজকে আনোয়ার আলী থেকে আপুইহাকে কিন্তু খোলা মাঠ জুড়ে খেলতে দিয়েছে। এবং আপুইহা আজকের ম্যাচে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যেটা, গোটা মাঠে কিন্তু তিনি দাপিয়ে বেরিয়েছেন। এবং মিডল থ্রু বলুন, রাইট উইং বলুন, লেফট উইং, 2 উইং, 3 জায়গা থেকে কিন্তু আপুইহা পুরো ছেয়েছিল। কিন্তু ম্যাচের প্রথম 4 মিনিটের মধ্যে 3 মিনিট 50 সেকেন্ডের মাথায় ভারতীয় ডি বক্সের কাছে ছাংতে বল পেলেন, সেই বলটা তিনি দিলেন অভিষেক মিতাইকে। এবং অভিষেক মিতাই রাইট উইং দিয়ে সেই বলটা মনবীরকে দিলেন। এবং মনবীর রাইট উইং ধরে দুর্দান্তভাবে এগিয়ে গিয়ে যে ক্রসটা তিনি রায়ান উইলিয়ামসকে দিলেন, এবং সেখান থেকে রায়ান উইলিয়ামস যেহেতু বাম পায়ের প্লেয়ার তিনি গোলটা করলেন ডান পায়ের আউট স্টেপ দিয়ে, দুর্ধর্ষ গোল। এবং সেই সঙ্গে তিনি ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথম ডেবিউট্যান্ট যিনি এত দ্রুত গোল করেছেন। এবং এই প্রথমার্ধে যদি দেখা যায়, ছাংতে, রায়ান এবং মনবীরের মধ্যে ত্রিফলা একটা কিন্তু দুর্দান্ত আক্রমণ তৈরি হয়েছিল, যার কারণে 17 মিনিট 23 মিনিটে কিন্তু ভারত দুর্দান্ত সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করা গেল না। ছাংতে মিস করলো, 25 মিনিটে আপুইহাও মিস করলো। অথচ ভাবলে অবাক লাগে, গোটা প্রথমার্ধ জুড়ে ভারত কিন্তু 56% বল পজিশন নিজেদের দখলে রেখেছিল। শট অন টার্গেটটাও কিন্তু হংকংয়ের থেকে বেশি ছিল। ফলে গোটা প্রথমার্ধ দেখে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রায়ান উইলিয়ামস যতক্ষণ প্রথমার্ধে খেলেছে, তিনি কখনো রাইট উইং কখনো লেফট উইং গিয়ে দুটো উইংকেই কিন্তু সচল রেখেছেন। এবং সেখান থেকে ভারত কিন্তু দুর্দান্ত আক্রমণ তুলে এনেছিল। তবে ভারতের আমরা যে মানে সমস্যাটা আমরা বরাবর দেখে এসেছি, যে প্রথমার্ধর পরে আপনার সেকেন্ড অর্ধ শুরু হওয়ার ওই 60-70 মিনিট পর্যন্ত ভারত কিন্তু দুর্দান্ত খেলে, তারপরে হঠাৎ করেই ভারত কিন্তু ম্যাচ থেকে হারিয়ে যায়। এই ম্যাচেও কিন্তু সেটা দেখা দিচ্ছিল। কিন্তু এই সেকেন্ড অর্ধে ভারত যে হারিয়ে যায়, ঠিক তার আগে এই যে প্রথম 10 মিনিট, এইখানেই কিন্তু ভারত সেট পিস থেকে একটা দুর্দান্ত গোল করেছে। এবং রাহুল ভেকে লেফট উইং ধরে যে লম্বা থ্রোইন করলো, সেই থ্রোইন থেকে প্রায় শূন্য অ্যাঙ্গেল
সেখান থেকে আকাশ মিশ্র দুর্দান্ত ফিনিশ করে ভারতকে 2-0 এগিয়ে দিল। এবং যদি দেখেন সেকেন্ড হাফের এই প্রথম 10 মিনিট কিন্তু বারবার বাম প্রান্ত দিয়ে আক্রমণ হচ্ছিল, কখনো রায়ান উইলিয়ামস, কখনো ছাংতে, কখনো লিস্টন কোলাসো, তারা কিন্তু আক্রমণে উঠছিল। কিন্তু এরপরে যখন রায়ান উইলিয়ামস চোটের জন্য এবং আপনার আনোয়ার আলী যখন উঠে গেল, তারপরেই ভারতের ওই হারিয়ে যাওয়ার পর্বটা শুরু হলো। এবং এখানেই হংকং একটা পাস দিয়ে ভারতের ডিফেন্স লাইনের ফাঁক ফোকর বের করে দিল এবং সেখান থেকে হংকংয়ের যে সবথেকে বেটার প্লেয়ার, যে লাস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক করেছিল এডুয়ার্ডো, সে কিন্তু এই ম্যাচেও দুর্দান্ত প্লেসিংয়ে একটা গোল করে বেরিয়ে গেল। এবং আমাদের যে 3 ডিফেন্ডার ভেকে, সন্দেশ ঝিঙ্গান এবং আকাশ মিশ্র, 3 জনের মধ্যে কিন্তু কোনো সংযোগ নেই, মাঝখানে একটা বড় গ্যাপ তৈরি হলো এবং সেখান থেকে এডুয়ার্ডো 64 মিনিটের মাথায় গোল করে বেরিয়ে গেল। কিন্তু রায়ান উঠে যাওয়ার পর রায়ানের জায়গায় নাম্বার 10 হিসেবে খেলতে আসে লোকাল বয় আশিক কুরুনিয়ান। এবং আজকের এই ম্যাচটাতে কোচিতে তিনি গোল করার জন্য ভীষণ উদ্গ্রীব ছিলেন এবং ভীষণ ছটফট করছিলেন, কিন্তু বারবার তার গোটা কেরিয়ারে তিনি যে ডিসিশন মেকিংয়ের অভাবে ভুগেছেন, এবারও তাই হলো। রায়ান উইলিয়ামস উঠে যাওয়ার পরে আমরা দেখলাম যে প্রথমার্ধে যখন ভারত আক্রমণে উঠছিল, কখনো মিডল দিয়ে, কখনো লেফট উইং, কখনো রাইট উইং, কিন্তু রায়ান উইলিয়ামস উঠে যাওয়ার পরে সেই আক্রমণটা শুধুমাত্র লেফট উইং দিয়ে উঠে যাচ্ছে, কারণ রাইট উইংয়ে তখন নেই। এর মধ্যে আবার ছাং থেকে তুলে নেওয়া হলো। কিন্তু আশিক কুরুনিয়ান, মনবীর, ছাংতে, আপনার লিস্টন, এদের মধ্যে কিন্তু একটা দারুণ কম্বিনেশন তৈরি হচ্ছিল, কিন্তু সেই কম্বিনেশনের সুযোগের সদ্ব্যবহার একেবারে করতে পারলো না আশিক কুরুনিয়ান। দুটো অবিশ্বাস্য সুযোগ তিনি মিস করলেন, না হলে এই ম্যাচটা থেকে ভারত মিনিমাম 4 গোলে জিতে ফেরে। আর এই সেকেন্ড অর্ধের 75 থেকে 80 মিনিটের মধ্যে হংকং কিন্তু দুর্দান্ত দুটো ট্রাই করেছিল, দুর্দান্ত দুটো শট নিয়েছিল। একটা হচ্ছে তাদের 13 নম্বর জার্সিধারী ডি বক্সের বাইরে থেকে গোলার মতো শট নিল, যেটা গুরপ্রীত ফিস্ট করে বাঁচালো। অন্যদিকে তাদের 4 নম্বর জার্সিধারী ডিফেন্ডার এডুয়ার্ডোর একটা ফ্রি কিকে দুর্দান্ত বুলেট হেড দেয়, যেটা গুরপ্রীত সেভ করে ভারতকে এ যাত্রায় রক্ষা করে। কিন্তু এই যে লাস্ট 25-30 মিনিট ভারত যে ম্যাচ থেকে এইভাবে হারিয়ে যাচ্ছে, এই জায়গাটাতে আরও বেটার ইমপ্রুভ করার জায়গা রয়েছে। এবং একই সঙ্গে ফাইনাল থার্ডে আমাদের একজন প্রপার নাম্বার লাইন লাগবে। এই ম্যাচের স্কোয়াডে এডমুন্ড ছিলেন, এডমুন্ডকে যে কেন নামানো হলো না নাম্বার 9 হিসাবে, কিংবা ডেভিড কেন সুযোগ পেল না, সোহেল আহমেদ ভাটের কথা বাদ দিচ্ছি কারণ তিনি আন্ডার 23-তে খেলছে। ফলে এই যে নাম্বার 9 হিসাবে আমাদের এই রোগটা কবে যাবে, এটাই আমার একমাত্র প্রশ্ন। ভারত এই জায়গাটাতে গিয়ে বারবার মার খেয়ে যাচ্ছে। আজকের ম্যাচের যদি পরিসংখ্যান দেখি তাহলে কিন্তু ভারত এই ম্যাচটাতে পরিপূর্ণ কর্তৃত্ব নিয়ে খেলেছে। অনেকে বলবেন এই ম্যাচটায় কী কর্তৃত্ব নিয়ে খেলেছে, কিন্তু বিশ্বাস করুন আজকের এই ম্যাচটা দেখে আমার ব্যক্তিগতভাবে ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দলের খেলাটা দুর্দান্ত লেগেছে। ভারত আজকের ম্যাচটা জিতেছে বলে নয়, আজকে তাদের যে ট্রাই এবং আজকে যে ফাইনাল থার্ডে তাদের যে ডিসিশানগুলো, সেইগুলো কিন্তু খুব বেটার হয়েছে। যেটা মাঝ মাঠে আনোয়ার আলী খেলার কারণে নাকি রায়ান উইলিয়ামস খেলার কারণে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এবার আমি পরিসংখ্যানটায় আছে। গোটা ম্যাচের পরিসংখ্যানটা যদি দেখেন, ভারতের বল পজিশন ছিল 53%, যেটা ফার্স্ট হাফে 56% পর্যন্ত ছিল। হংকংয়ের ছিল 47%। ভারত গোল লক্ষ্য করে শট নিয়েছে 15টা, সেখানে হংকং নিয়েছে 7টা। অন টার্গেটেড শট নিয়েছে ভারত 5টা, যার মধ্যে থেকে 2টো গোল হয়েছে। হংকং নিয়েছে 4টে, যার মধ্যে থেকে 1টা গোল হয়েছে। ভারত কর্নার পেয়েছে 3টে এবং হংকং কর্নার পেয়েছে 4টে। যাই হোক, এই ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল, কিন্তু এই ম্যাচটাতে ভারত জিতে এটুকু অন্তত প্রমাণ করলো যে এই খেলাটাতে যদি আমরা বেটার প্লেয়ারদেরকে সুযোগ দিই, বেটার ফুটবলারকে যদি আমরা এই ম্যাচটাতে নিয়ে আসি, তারা কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। এবং একজন আমরা বংশোদ্ভূত প্লেয়ারকে খেলিয়েছি, তাতেই আজকের ম্যাচটাতে প্রথমার্ধের সঙ্গে সেকেন্ড অর্ধের যে পার্থক্য, সেটা কিন্তু ভীষণভাবে চোখে পড়েছে একটা সাধারণ ফুটবল দর্শকের। দেখুন, আমরা ফুটবলের ফও বুঝি না, কিন্তু তাও আজকের ম্যাচে প্রথমার্ধে রায়ান উইলিয়ামস থাকার সময় যে ফুটবলটা ভারতীয় দল খেলেছে, ফাইনাল থার্ডের কথা বলছি, এবং সেকেন্ড অর্ধে যে ফুটবলটা খেলেছে, সেটাই কিন্তু ডিফারেন্স পরিষ্কার বোঝা গেছে। তো এই যে যত দ্রুত ভারতীয় ফুটবল ফেডারেশন এই বংশোদ্ভূত প্লেয়ারদেরকে আনবে, আমি এর আগে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যেখানে আমাদের ফাইনাল থার্ডে ভালো ভালো প্লেয়ার আছে যারা বিদেশের মাটিতে দুর্দান্তভাবে খেলছে, তাদেরকে যদি দলে আনা হয়, ভারতীয় ফুটবলের গ্রাফটা কিন্তু উন্নত হবে। তো এই জায়গাটায় কত দ্রুত আমরা পৌঁছাবো জানি না।
আজকে ভারতীয় ফুটবলে দুর্দান্ত সব ইনভেস্ট আসছে, জিনিয়াস স্পোর্টস ফ্যান কোর্ট প্রায় 1200 কোটি টাকার ইনভেস্ট আসছে, কেউ 2100 কোটি টাকার ইনভেস্ট, 2100 কোটি টাকার ইনভেস্ট আসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ফুটবলকে এগিয়ে যেতে হবে, সামনের দিকে ভাবাতে হবে, বেটার ভাবতে হবে যে আগামী দিনে আমরা কোথায় দাঁড়াতে চাই, 5 বছর পরে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। তো এই জায়গাটা কিন্তু এবার ফুটবল ফেডারেশনের ভাবার সময় এসেছে। তো যাই হোক, আজকের এই ম্যাচটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার মন্তব্য ও মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।